মাঝ নদী, ঘুটঘুটে অন্ধকার, নৌকার ইঞ্জিনের শব্দে চিরে যাচ্ছে রাতের নিস্তব্ধতা। একটি ভারী প্লাস্টিকের বস্তা, ভিতরে শায়িত এক অবশ দেহ, সিরিঞ্জের সূক্ষ্ম ছিদ্র দিয়ে যার শিরায় ঢুকে গেছে মরণঘাতী বিষ। কিন্তু খুনিদের তৃপ্তি তাতেও মেটেনি। একটি ধারালো ছোড়া দিয়ে চিরে ফেলা হলো তার পেট। এরপর সেই শূন্য উদরে ভরা হচ্ছে ইট, পাথর আর জমাট বাঁধা সিমেন্ট। কেন এই পয়সাচিকতা? কারণ লাশ যেন কোনোদিন জলের বুক চিরে উপরে ভেসে না ওঠে। কোনো সিনেমা নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক গুমের চূড়ান্ত পরিণতি ছিল এটি। আজ আমরা উন্মোচন করছি সেই অন্ধকার অধ্যায়, যার কেন্দ্রে রয়েছেন সিলেটের সিংহপুরুষ এম ইলিয়াস আলী। 2012 সালের 17 এপ্রিল, ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। রাজধানীর বনানী এলাকা তখনও ঘুমিয়ে পড়েনি। শেরাটন হোটেল থেকে বের হয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে উঠেছিলেন একজন মানুষ। তিনি জানতেন না তার প্রতিটি পদক্ষেপকে তখন অনুসরণ করছিল অদৃশ্য এক ডেথ স্কোয়াড। সেই রাতের অন্ধকার গিলে ফেলেছিল সিলেটের অবিসংবাদিত নেতা, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পুরো জাতি একটি উত্তরের পেছনে ছুটেছে। কোথায় আছেন ইলিয়াস আলী? আজ 2026 সালে দাঁড়িয়ে যখন ইতিহাসের ধুলো পরিষ্কার হচ্ছে, তখন বেরিয়ে আসছে এমন এক হাড় হিম করা তথ্য যা যে কোনো সুস্থ মানুষের বিবেককে নাড়িয়ে দিতে বাধ্য। এটি কেবল একজন ব্যক্তিকে সরিয়ে দেওয়ার গল্প নয়, এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে বিদেশের কাছে বন্ধক দেওয়ার এক মহোৎসব। ইলিয়াস আলী ছিলেন বাংলাদেশের ভূ রাজনীতির এক অবাধ্য প্রাচীর। যখন ভারতের আগ্রাসী টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে তিনি রাজপথে হুঙ্কার ছেড়েছিলেন, তখন দিল্লির মসনদে কম্পন ধরেছিল। তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ভারতের করিডর বা ট্রানজিট মানেই বাংলাদেশের অস্তিত্বের বিনাশ। এই স্পষ্টবাদিতাই তার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ালো। দেশের স্বার্থের বদলে যারা দিল্লির দাসত্বকে শ্রেয় মনে করেছিলেন, তাদের কাছে ইলিয়াস আলী ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। অনুসন্ধানে জানা যায়, এই নিখুঁত গুমের ছকটি কোনো সাধারণ অপরাধীদের মস্তিষ্ক প্রসূত ছিল না। এর নীল নকশা তৈরি হয়েছিল খোদ তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সরাসরি নির্দেশ এবং তৎকালীন সরকারের শীর্ষ মহলের সম্মতিতে একটি মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হয়। মিশন ইলিয়াস আলী সফল করার দায়িত্ব তুলে দেওয়া হয় রাষ্ট্রের শক্তিশালী সংস্থাগুলোর নির্দিষ্ট কিছু কর্মকর্তার কাঁধে। কিন্তু সেই ভয়ঙ্কর রাতে আসলে কি ঘটেছিল? বনানীর 2 নম্বর সড়কের সেই মোড়ে ইলিয়াস আলীর গাড়িটি যখন আটকানো হয়, তখন কি তিনি বুঝতে পেরেছিলেন এটিই তার শেষ যাত্রা? গ্রেফতার হওয়া সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদের সাম্প্রতিক জবানবন্দি এই রহস্যের জট খুলে দিচ্ছে। জানা যাচ্ছে, অপহরণের পর ইলিয়াস আলীকে নিয়ে যাওয়া হয়েছিল র্যাব 1-এর গোপন টর্চার সেলে। সেখানে কোনো আইনি জিজ্ঞাসাবাদ নয়, বরং চালানো হয়েছিল মধ্যযুগীয় বর্বরতা। তাকে ভয় দেখানো হয়েছিল, প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু হিমালয়ের মতো অনড় ছিলেন এই দেশপ্রেমিক, আর এই একগুঁয়ে দেশপ্রেমী তার মৃত্যুবাণ ডেকে আনে। যখন ইলিয়াস আলীকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তখন ঘাতকরা বেছে নিয়েছিল এমন এক পদ্ধতি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাকে কি সরাসরি গুলি করা হয়েছিল, নাকি ইনজেকশন দিয়ে তিলে তিলে মারা হয়েছিল? সেই লোমহর্ষক বিবরণে আমরা আসছি, তবে তার আগে এক্ষুনি আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। সত্য প্রকাশের এই সাহসী পথচলায় আপনার একটি সাবস্ক্রিপশনই আমাদের অনুপ্রেরণা। ফিরে আসি সেই অভিশপ্ত রাতের বর্ণনায়। 17 থেকে 20 এপ্রিলের মধ্যে কোনো এক রাতে অন্ধকার নেমে আসে ইলিয়াস আলীর জীবনে। শেখ হাসিনার সবুজ সংকেত পাওয়ার পর মাঠে নামেন তৎকালীন র্যাবের প্রভাবশালী কর্মকর্তা এবং আয়নাঘরের কারিগর মেজর জেনারেল জিয়াউল আহসান। জবানবন্দি অনুযায়ী হত্যার পর লাশ গুম করার প্রক্রিয়াটি ছিল ভয়াবহ, শৈল্পিক ও নিষ্ঠুর। ঘাতকরা জানত, সাধারণ বস্তাবন্দি লাশ নদীতে ফেললে গ্যাসে ফুলে তা ভেসে উঠতে পারে। তাই তারা বেছে নিল এক বিকৃত বৈজ্ঞানিক পদ্ধতি। প্রথমে ইনজেকশন পুশ করে তার হৃদস্পন্দন থামিয়ে দেওয়া হয়। এরপর একদল প্রশিক্ষিত ঘাতক তার পেট চিরে ফেলে। কেন এই বিভৎসতা? যাতে লাশের ভেতরে গ্যাস জমতে না পারে। এরপর সেই উদর গহ্বরে ঢেলে দেওয়া হয় ভারী সিমেন্ট, পাথর আর ইটের টুকরো। একজন জীবন্ত কিংবদন্তিকে এভাবেই পাথরের চেয়েও ভারী এক জড়পিণ্ডে রূপান্তর করা হয়। পাথর চাপা দেওয়া হয়েছিল এক বিশাল সত্যকে। কিন্তু ইতিহাস সাক্ষী, রক্ত কখনো চাপা থাকে না।
ধলেশ্বরী নদীর অতল গভীরে যখন সিমেন্ট আর পাথরের ভারে তলিয়ে যাচ্ছিল এক আপোষহীন নেতার দেহ, ঠিক তখনই ঢাকার রাজপথে শুরু হয়েছিল এক সুনিপুণ অভিনয়ের মহোৎসব। 2012 সালের 21শে এপ্রিল স্বামী নিখোঁজ হবার মাত্র 4 দিন পর বুকফাটা আর্তনাদ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজির হয়েছিলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা। সাথে ছিল তাদের অবুঝ সন্তানরা। ক্যামেরা আর মিডিয়ার সামনে সেদিন বিশ্ব এক অদ্ভুত দৃশ্য দেখেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস আলীর ছোট মেয়েকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে, চিন্তা করো না, তোমার বাবাকে আমি খুঁজে বের করবই। কিন্তু সেই চোখের জলের আড়ালে কি ছিল কোনো বিষাক্ত হাসি? পর্দার আড়ালের তথ্য বলছে এই সেই নেত্রী যিনি মাত্র কয়েক ঘন্টা আগে জিয়াউল আহসানকে ফোনে কনফার্ম করেছিলেন যে মিশন সাকসেসফুল। একজন রাষ্ট্রপ্রধান যখন খুনিদের পৃষ্ঠপোষকতা দিয়ে ভিকটিমের পরিবারের সামনে শোকের নাটক করেন, তখন সেই অভিনয়কে পৈশাচিক বললেও হয়তো কম বলা হবে। এটি কোনো সাধারণ রাজনৈতিক প্রতিহিংসা ছিল না, এটি ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে একজন দেশপ্রেমিককে মুছে ফেলার এক হিমশীতল নীল নকশা। কিন্তু প্রশ্ন জাগে, এই বিশাল কর্মযজ্ঞের মূল কারিগর কারা ছিল? গোয়েন্দা তথ্যের ব্যবচ্ছেদ করলে উঠে আসে একটি কুখ্যাত নাম, মেজর জেনারেল জিয়াউল আহসান, যাকে আজ আমরা আয়নাঘরের রূপকার হিসেবে চিনি। শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এই কর্মকর্তা এবং তৎকালীন ডিজিএফআই এর কিছু নির্দিষ্ট সদস্য মিলে তৈরি করেছিলেন এক অভেদ্য দেওয়াল। র্যাব 1-এর বিশেষ টিমকে ব্যবহার করে বনানী থেকে অপহরণ থেকে শুরু করে নদীর বুকে সলিল সমাধি, পুরো অপারেশনটি পরিচালিত হয়েছিল জিয়াউল আহসানের সরাসরি তদারকিতে। ইলিয়াস আলীর সাথে সেদিন তার ছায়াসঙ্গী গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হয়েছিলেন। তাকে কি এক ইনজেকশন দেওয়া হয়েছিল? তাকেও কি পেটে পাথর ভরে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল? রিমান্ডে থাকা কর্মকর্তাদের বয়ান অনুযায়ী সাক্ষী না রাখার জন্য আনসার আলীকেও একই ভাগ্য বরণ করতে হয়েছিল। কিন্তু তার পরিবার আজ পর্যন্ত একটি মৃতদেহ কিংবা এক টুকরো হাড়ের সন্ধান পায়নি। ক্ষমতার দাপটে পিষ্ট হয়ে ধলেশ্বরীর নোনা জলে হারিয়ে গেছে দুটি প্রাণ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ইলিয়াস আলীর পরিবার প্রতিটি মুহূর্ত কাটিয়েছে এক ক্ষীণ আশা নিয়ে। হয়তো কোনো এক গোপন টর্চার সেল বা আয়নাঘর থেকে ফিরে আসবেন তাদের প্রিয় মানুষটি। 2024 সালের 5ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন স্বৈরাচারের পতন হলো এবং একে একে আয়নাঘর থেকে বন্দীরা মুক্ত হতে শুরু করলেন, তখন সারা দেশের মানুষের চোখ ছিল টিভির পর্দায়। সবাই অপেক্ষা করছিল, এবার কি ইলিয়াস আলী ফিরবেন? কিন্তু আয়নাঘরের লোহার কপাট খুললেও ইলিয়াস আলীর জন্য কোনো আলোর পথ তৈরি হয়নি। কেন ফিরলেন না তিনি? কারণ ঘাতকরা জানত ইলিয়াস আলী যদি ফিরে আসেন তবে দিল্লির সেই গোপন নথি আর হাসিনার পৈশাচিকতার রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তাকে ফিরিয়ে আনার কোনো পথই খোলা রাখা হয়নি। আয়নাঘরের লোহার কপাট একে একে খুলছে। বছরের পর বছর সূর্যের আলো না দেখা মানুষগুলো যখন কঙ্কালসার দেহ নিয়ে বাইরের পৃথিবীতে ফিরে আসছেন, তখন এক বুক আশা নিয়ে দাঁড়িয়েছিল ইলিয়াস আলীর পরিবার। কিন্তু না, সেই পরিচিত অবয়বটি আর ফিরে আসেনি। কেন? কারণ ঘাতকরা নিশ্চিত করেছিল এই বীরের পুনর্জন্ম যেন কোনোভাবেই না ঘটে। আজ যখন রিমান্ডের মুখে থাকা সাবেক জেনারেলদের জবানবন্দি থেকে ধলেশ্বরী নদীর সেই হিমশীতল রাতের বর্ণনা আসছে, তখন সব জল্পনা কল্পনার মেঘ কেটে যাচ্ছে। ইলিয়াস আলী আর ফিরবেন না। ইলিয়াস আলী ছিলেন বাংলাদেশের ভূ রাজনীতির সেই ট্র্যাজিক হিরো, যিনি দিল্লির আধিপত্যবাদের বিষাক্ত ছোবল থেকে এই দেশের মাটি ও মানুষকে বাঁচাতে চেয়েছিলেন। তিনি জানতেন ভারতের স্বার্থে শেখ হাসিনার এই নিঃস্বার্থ আত্মসমর্পণ বাংলাদেশের মানচিত্রকে একদিন অস্তিত্বহীন করে তুলবে। তাই তিনি হয়ে উঠেছিলেন এক দুর্জয় ঈগল, যে দিল্লির কালো থাবা থেকে নিজের সীমানাকে আগলে রাখতে চেয়েছিলেন। আর এই অকুতভয় দেশপ্রেমী হয়ে দাঁড়ালো তার মৃত্যুদণ্ড। কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নটি কোথায়? যে দেশের সার্বভৌমত্ব আর যে দলের আদর্শের জন্য ইলিয়াস আলী নিজের প্রাণ বিসর্জন দিলেন, আজ সেই রাজনৈতিক অঙ্গনেই আমরা এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করছি। অত্যন্ত পরিতাপের বিষয়, ইলিয়াস আলীর উত্তরসূরি হিসেবে পরিচিত অনেক নেতা আজ দিল্লির সাথে আপোষের টেবিলে বসছেন। তাদের সুর আজ নরম, তাদের প্রতিবাদ আজ স্থিমিত। ক্ষমতার মোহে যখন এক সময়ের গর্জে ওঠা সিংহরা বিড়ালের
বাঘের মতো সুর পাল্টান, তখন প্রশ্ন জাগে, ইলিয়াস আলীর সেই পৈশাচিক সলিল সমাধির কি তবে কোনো মূল্যই রইল না? দিল্লির সেই গোপন মাস্টার প্ল্যান কি আজও আমাদের রাজনীতির কলকাঠি নাড়ছে? প্রিয় দর্শক, ভারতের এই নগ্ন হস্তক্ষেপ আর আধিপত্যবাদের বিরুদ্ধে ইলিয়াস আলীর এই চরম আত্মত্যাগকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের লুকানো সত্যগুলো সবার সামনে তুলে ধরতে ভিডিওটি শেয়ার করুন এবং এমন সব সাহসী বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন।